Okay, here we are starting a new part, the concept of money and banking. In today's class I am going to discuss about the concept of money, the types of money, the functions of money and the properties of money. Okay, and in the next class I am going to discuss the concept of money multiplier, and after that I am going to discuss the concept of M1, M2, M3 and M4, that are basically the monetary measures. Now the point is, what is money? What do we understand by money? তো মানি কি সেটা বোঝার আগে আমরা মানির এভলিউশনটা বুঝবো, যে একদম প্রথম থেকে তো মানি ছিল না, একদম প্রথমে নিশ্চয়ই মানি ছিল না। তো মানি আসার আগে কি ছিল, অর্থাৎ এখন যে আমরা একটা নোট বা একটা কয়েনকে বলি যে এটা হচ্ছে মানি, এবং সেটা দিয়ে আমরা কোনো জিনিস কিনতে পারি, সেই কয়েন বা সেই নোটটা দিয়ে আমরা কোনো জিনিস কিনতে পারি বা এক্সচেঞ্জ করতে পারি। কিন্তু এখন মানে পুরোনো সময়ে এই কয়েন বা নোট আসার আগে কিভাবে এক্সচেঞ্জ হতো, কেউ ধরো এই কয়েন বা নোট আসার আগে কেউ ধরো কোনো জিনিস কিনবে, কেউ ধরো চাল কিনবে বা কেউ ধরো আটা কিনবে বা কেউ ধরো ডিম কিনবে, সে কীভাবে কিনবে? তখন তো টাকা নেই। তো তখন যে সিস্টেমটা ছিল সেটাকে বলা হয় বার্টার এক্সচেঞ্জ। বার্টার এক্সচেঞ্জ ব্যাপারটা কি, যে তুমি যদি চাল কিনতে চাও, যে তুমি রাইস কিনতে চাইছো বা তুমি উইট কিনতে চাইছো বা তুমি ধরো এগ কিনতে চাইছো, তোমাকে বদলে কোনো একটা জিনিস নিয়ে যেতে হবে। যে তুমি চাল কিনতে চাইছো, তুমি হয়তো তার বদলে চিনি নিয়ে গেলে, কী নিয়ে গেলে? চিনি নিয়ে গেলে, এবং এই চিনিটা তুমি তাকে দিলে এবং বদলে সে তোমাকে কী দিল? চাল দিল। বোঝা গেল? ইন দ্য সিমিলার ওয়ে তুমি ধরো ডিম কিনতে চাইছো, তুমি সেখানেও চিনি নিয়ে গেলে, তুমি তাকে চিনি দিলে, বদলে সে তোমায় ডিম দিল। এইভাবে দুটো গুডসের মধ্যে এক্সচেঞ্জ হতো। কেউ কোনো একটা জিনিস নিয়ে যাবে, সেই জিনিসটা সে অন্য একজনকে দেবে, বদলে অন্য একটা জিনিস পাবে। এইভাবে দুটো গুডসের মধ্যে এক্সচেঞ্জ হতো, এবং এই এক্সচেঞ্জ বা এই সিস্টেমটাকে বলা হতো বার্টার সিস্টেম, যেখানে গুডস আর এক্সচেঞ্জড উইথ গুডস। আমরা টাকার বদলে এখন আমরা কি করি, আমরা ডিম কিনতে হলে আমরা দোকানে যাব, টাকা দেব, রাইট? টাকাটা যাবে সেই লোকটির কাছে এবং সেই লোকটি আমাদেরকে কী দেবে? সেই লোকটি আমাদেরকে ডিম দেবে, রাইট? বদলে সেই লোকটি কী পাবে? টাকা পাবে। কিন্তু এখন এটা হয়, আগে কি এটা হতো না? আগে এই গুডস, একটা গুডস দিয়ে আর একটা গুডস নেওয়া হতো, একটা গুড দেওয়া হতো, একটা গুড নেওয়া হতো। ওকে, গুডস আর সার্ভিসের এক্সচেঞ্জ হতো, গুডস আর এক্সচেঞ্জড উইথ গুডস। এবং অ্যান ইকোনমি ওয়ার দের ইজ আ ডিরেক্ট বার্টার অফ গুডস অ্যান্ড সার্ভিস ইজ কল্ড বার্টার ইকোনমি। এই ধরনের ইকোনমি যেখানে এই বার্টার এক্সচেঞ্জ অপারেট হয়, অর্থাৎ গুডস দিয়ে গুডসের এক্সচেঞ্জ করা হয়, গুডস দেওয়া হয়, বদলে গুডস নেওয়া হয়, সেই ইকোনমিকে আমরা বলি বার্টার ইকোনমি। এটাকে সিসি ইকোনমিও বলা হয়। সিসি ইকোনমি মানে কমোডিটি টু কমোডিটি ইকোনমি বা কমোডিটি ফর কমোডিটি ইকোনমি। মানে যেহেতু একটা কমোডিটির বদলে আরেকটা কমোডিটি পাওয়া যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে কমোডিটি ফর কমোডিটি ইকোনমি। এবার এই বার্টার এক্সচেঞ্জের সিস্টেমের বেশ কিছু লিমিটেশনস বা বেশ কিছু মানে ইউ ক্যান সে বেশ কিছু লিমিটেশনস বা বেশ কিছু প্রবলেম ছিল, বেশ কিছু বাধা ছিল, বেশ কিছু রেস্ট্রিকশান ছিল। কি সেই প্রথম লিমিটেশানটা হচ্ছে যে ধরো আমার কাছে 5 কিলো চিনি আছে, আমার কাছে ক কিলো চিনি আছে? 5 কিলো। এবং এই 5 কিলো চিনির বদলে আমি ধরো 2 কিলো আটা চাই বা 3 কিলো আটা চাই, উইট। এবার আমি মার্কেটে গেলাম, বললাম যে দেখুন আমার কাছে 5 কিলো চিনি আছে, আমি 5 কিলো চিনি আপনাকে দিতে রাজি, আপনি কি আমাকে 3 কিলো আটা দিতে পারবেন? ওই লোকটি হয়তো বলল যে না, আমার তো আটা লাগবে না, আমি খুঁজছি যে কারুর কাছে, আমার কাছে আটা নেই। ওই লোকটি কি বলবে? যে আমার কাছে আটা নেই, চিনি আমারও দরকার। যে লোকটির কাছে আমি গেছি, ধরো এই লোকটির নাম হচ্ছে পার্সন 1, এই লোকটির কাছে আমি গেছি এবং সেই লোকটি কী নিয়ে বসে আছে? সেই লোকটি হয়তো এগ নিয়ে বসে আছে। সেই লোকটি হয়তো বলল যে দেখো আমার চিনি দরকার, এটা ঠিক, কিন্তু আমি এগ দিতে পারবো, আমার কাছে আটা নেই, আমার কাছে 10টা ডিম আছে, আপনি কি 10টা ডিম নেবেন? 10টা ডিম নিয়ে কি আপনি আপনার চিনিটা আমায় দেবেন? তা আমি বলবো যে না, আমার তো এগ দরকার নেই, এগ নিয়ে আমি কি করব, আমার তো আটা দরকার। তো এর সাথে কিন্তু আমি এক্সচেঞ্জ করতে পারবো না, এই পার্সন 1-এর সাথে কিন্তু আমার এক্সচেঞ্জ হবে না। কেন হবে না? কারণ ও যেটা দিতে চাইছে সেটা আমার লাগবে না, অর্থাৎ ডিম। আমি যেটা দিতে চাইছি সুগার, চিনি, সেটা হয়তো ওর লাগবে,
কিন্তু ও যেটা আমাকে দিতে চাইছে সেটা কিন্তু আমার লাগবে না। হলো, তাহলে এর সাথে আমার এক্সচেঞ্জ হবে না। এবার আমি আরেকজনের কাছে গেলাম, পার্সন 2, তাকে গিয়ে আমি বললাম যে আমার কাছে চিনি লাগবে, আমার কাছে চিনি আছে, আপনি কি আমাকে আটা দিতে পারবেন 3 কিলো আটা? ও বলল হ্যাঁ আমার কাছে 3 কিলো আটা আছে, আমার কাছে 3 কিলো আটা আছে, কিন্তু আমি আপনাকে 3 কিলো আটা দিতে পারবো না, কারণ আমার চিনি লাগবে না, আমার চিনি লাগবে না, আমি 3 কিলো আটার বদলে 3 কিলো চাল খুঁজছি, বা 3 কিলো আটার বদলে 2 কিলো চাল খুঁজছি। তো আপনার চিনি নিয়ে আমি কি করব, আমার চিনির দরকার নেই। তাহলে এর সাথেও কিন্তু আমার এক্সচেঞ্জ হবে না। কেন? কারণ আমার কাছে 5 কিলো চিনি আছে, তার কাছে 3 কিলো আটা আছে। তো সে ওই 3 কিলো আটার বদলে 3 কিলো চাল খুঁজছে, চাল তো আমার কাছে নেই, তো সে আমাকে কি জিনিস দেবে? দেবে না। আর আমি আমার, তাহলে এর সাথে আমার এক্সচেঞ্জ হবে না, এর সাথে আমি এক্সচেঞ্জ করতে রাজি, কিন্তু এর কাছে যেটা আছে সেটা আমার লাগবেও, সেটাও ঠিক। এর কাছে উইট আছে, উইটই আমার লাগবে, কিন্তু এ আমার থেকে সুগারটা নিতে রাজি নয়, তাই এর সাথে আমার এক্সচেঞ্জ হবে না। তাহলে আমাকে এমন একজন খুঁজতে হবে যার সাথে আমার দুদিক দিয়েই মিল খাবে। দুদিক দিয়েই মিল খাবে মানে সে আটা নিয়ে বসেও আছে এবং সে চিনির বদলেই আটার এক্সচেঞ্জটা করতে চায়, সে চিনি নিয়ে আটার এক্সচেঞ্জ করতে চায়, এরকম একটা লোক আমার দরকার। এরকম একটা লোক যদি আমি পাই যার কাছে আটা আছে এবং সেই 5 কিলো বা 5 প্যাকেট চিনি নিয়ে আমাকে 3 কিলো আটা দেবে, তবেই এখানে আমার বার্টার এক্সচেঞ্জটা হবে, আমি এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এখানে ওয়ান্টের যে কোইন্সিডেন্সই বলতে হবে এটাকে। কোইন্সিডেন্স মানে কি, মানে এর থেকে আমি এটা নিচ্ছি, ওর থেকে আমি চাইছি এটা, মানে আমি ওকে সুগার দিচ্ছি। এবার প্রথম কথা হচ্ছে যে দুটো বিষয়কে মেলাতে হবে। এক হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে বসে আছি সুগার, সেই জিনিসটা তারও দরকার, এইটা হচ্ছে প্রথম কোইন্সিডেন্স। আর তার কাছে যে উইট আছে সেই উইটটা আমারও দরকার, এটা হচ্ছে সেকেন্ড কোইন্সিডেন্স। এবং এই দুটো কোইন্সিডেন্স, দুটো ওয়ান্ট, তার ওয়ান্ট আর আমার ওয়ান্ট যদি মিলে যায়, তার ওয়ান্ট কি সুগার, আমার ওয়ান্ট কি উইট, দুজনের ওয়ান্ট যদি মিলে যায়, দুজনের কোইন্সিডেন্স অফ ওয়ান্ট যদি মিলে যায়, তবেই কিন্তু এই এক্সচেঞ্জটা হবে। না হলে এইরকম কেস হয়ে যাবে যেখানে এক্সচেঞ্জটা হচ্ছে না। তাহলে বার্টার এক্সচেঞ্জ বা বার্টার সিস্টেমটা যদি হোল্ড করতে হয়, বার্টার এক্সচেঞ্জ যদি সঠিকভাবে হতে হয়, তাহলে দুজনের ওয়ান্টই মিলে যাবে, তবেই বার্টার এক্সচেঞ্জটা সঠিকভাবে হবে। দুজনের ওয়ান্ট বা দুজনের চাহিদা বা দুজনের কোইন্সিডেন্স অফ ওয়ান্ট মিলতে হবে, ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট থাকতে হবে, তবেই বার্টার এক্সচেঞ্জ হবে, তবেই বার্টার এক্সচেঞ্জ হবে। কিন্তু কথা হচ্ছে ইকোনমি থেকে এই ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট পাওয়াটা এতটাই সহজ না। আমরা সেটা দেখলাম যে এখানে ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট পাচ্ছি না, এখানেও পাচ্ছিলাম না। তো ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট পাওয়া কিন্তু ইকোনমিতে খুব সহজ নয়। ইকোনমিতে খুব কম পরিমাণে এরকম ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট পাবো যেখানে আমার যেটা দরকার সেটা তার কাছে আছে আর তার যেটা দরকার সেটা আমার কাছে আছে। ইকোনমিতে এরকম খুব একটা পাওয়া যাবে না। তো এইটাই একটা লিমিটেশান বার্টার এক্সচেঞ্জের, যে ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট, অর্থাৎ এই ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট অনেক কম পাওয়া যায়, অনেক কম পরিমাণে পাওয়া যায়, ল্যাক অনেক কম পরিমাণে থাকে। ওকে, নেক্সট ল্যাক অফ কমন মেজার্স অফ ভ্যালু। নেক্সট লিমিটেশন হচ্ছে কোনোভাবে এটাকে মাপার উপায় নেই, কোনোভাবে এটাকে মাপার উপায় নেই বা কোনোভাবে এটাকে মাপা যাবে না। কীরকম? ধরো আমি 3 কিলো আটা নিয়ে বসে আছি, এবার এই 3 কিলো আটার বদলে আমি কটা ডিম পেতে পারি বা কিলো চাল পেতে পারি বা কিলো আটা পেতে পারি, এটাকে তো ওইভাবে আমি কেউ মাপতে পারবো না, এটাকে তো কোনোভাবে ওইভাবে মাপা যায় না। এখন ধরো আমি যদি টাকার কথা বলি, আমি জানি যে আমি যদি 45 টাকা নিয়ে বসে থাকি তবে আমি 1 কিলো চাল পাবো, আমি 1 কিলো আটা পাবো। 45 টাকা নিয়ে বসে থাকলে আমি হয়তো 4 পিস না 8 পিস ডিম পাবো, 8 পিস না পাক 7 পিস ডিম পাবো, রাইট? তো এই 45 টাকায় কতগুলো পরিমাণে বা কতটা পরিমাণে কোন কোন জিনিস পাওয়া যাবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো। কিন্তু এই 3 কিলো চাল নিয়ে বসে আছি বা 3 কিলো আটা নিয়ে বসে আছি, এটার বদলে আমি কতগুলো পরিমাণে কী কী পাবো সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো কোনো কিছুকে মাপার যে সাধারণ বা কমন মেজার, কমন পরিমাপ, সেটা কিন্তু নেই।
সেটা কিন্তু বার্টার এক্সচেঞ্জে রাখা পসিবল না। কোনো কিছুর মূল্যটাকে মাপার যে কমন মেজার বা কমন পরিমাপ, সেটা কিন্তু বার্টার এক্সচেঞ্জে থাকে না। যদি আমি টাকার কথা বলি, মানি সিস্টেম, যদি মানি থাকে ইকোনমিতে, তাহলে কিন্তু কোনো কিছুর মূল্যকে মাপার একটা কমন মেজার থাকে, এবং সেই কমন মেজারটা কি? মানি। মানি দিয়ে আমরা যে কোনো কিছুর ভ্যালুকে মাপতে পারি। কীভাবে? যে একটা ডিমের দাম 7 টাকা, 1 কিলো চালের দাম 42 টাকা, 1 কিলো আটার দাম 40 টাকা। এইভাবে আমরা টাকার মাধ্যমে প্রত্যেকটা জিনিসের মূল্যকে মাপতে পারি। কিন্তু বার্টার এক্সচেঞ্জে যেহেতু মানি নেই, আমরা কিসের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের মূল্যকে মাপবো? তো এরকম কোনো কমন মেজার থাকবে না, কমন মেজার অফ ভ্যালু বার্টার এক্সচেঞ্জে থাকে না, এটা আরেকটা লিমিটেশান। ওকে, নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ ভ্যালু নেই, স্টোর ভ্যালু নেই। স্টোর ভ্যালু মানে হচ্ছে আমি তো টাকাটাকে জমিয়ে রাখতে পারি, 10 দিন পর ব্যবহার করলেও সে কিন্তু তার মূল্য হারিয়ে ফেলবে না, সেটাকে আমি ব্যবহার করে বাজার থেকে এক্সচেঞ্জ করতে পারবো। কিন্তু বার্টার এক্সচেঞ্জে ধরো আমি দুটো ডিম 10 দিন যদি জমিয়ে রাখি, দুটো ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং সেই ডিমগুলো দিয়ে কিন্তু আমি আর কোনো এক্সচেঞ্জ করতে পারবো না। তো এই বার্টার এক্সচেঞ্জে আমরা কিসের মাধ্যমে এক্সচেঞ্জটা করছি? আমরা গুডসের মাধ্যমে এক্সচেঞ্জ করছি, এবং গুডসটাকে কিন্তু জমিয়ে রাখলে বা স্টোর করে রাখলে সে তার ভ্যালুটা হারিয়ে ফেলে। তো সেইটা একটা প্রবলেম, যেটা মানির সাথে কিন্তু হয় না। মানিতে কিন্তু স্টোর করে রাখলেও সে তার ভ্যালুটা ধরে রাখতে পারে, কিন্তু বার্টার এক্সচেঞ্জে যেহেতু আমরা গুডস নিয়ে এক্সচেঞ্জ করি, তাকে স্টোর করে রাখলে সে তার ভ্যালুটা হারিয়ে ফেলে। তো সেই পয়েন্টটা কি বলা হচ্ছে? ল্যাক অফ স্টোর অফ ভ্যালু। ফোর্থ ইজ ল্যাক অফ ট্রান্সফার অফ ভ্যালু। বার্টার এক্সচেঞ্জে আমি যদি কোনো জিনিস কারোর থেকে নিতে চাই, ধরো আমার কাছে 30 পিস ইট আছে, সেই 30 পিস ইটের বদলে আমি হয়তো 1 কিলো চাল নিতে চাই। তো এবার এই 30 পিস ইটকে কিন্তু আমাকে বয়ে নিয়ে যেতে হবে ওই ব্যক্তির কাছে, এবং তারপরেই আমি তার থেকে 1 কিলো চাল নিতে পারবো। এবারে 30 পিস ইট বয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট একটা কাজ। তো একটা জিনিসকে ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত বার্টার এক্সচেঞ্জ বা বার্টার সিস্টেমে। এই কারণে এটাও একটা লিমিটেশান, যে লিমিটেশানটাকে আমরা বলছি ল্যাক অফ ট্রান্সফার অফ ভ্যালু। নেক্সট হচ্ছে ল্যাক অফ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস। অর্থাৎ বার্টার এক্সচেঞ্জে লোনের সিস্টেম বা লোন ক্রিয়েট করা, ক্রেডিট ক্রিয়েট করা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ ধার আমরা টাকা মানে আমি যদি কারোর থেকে ধার নিই, আমি তার থেকে 500 টাকার একটা নোট নেব, নিয়ে আমি তাকে শোধ দেবো পরবর্তী সময়ে 500 টাকা। এবার কথা হচ্ছে বার্টার এক্সচেঞ্জে এই ধার নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ধরো কেউ তোমাকে বললো যে ধার নেবে, তুমি হয়তো তাকে তোমার একটা ছাগল দিয়ে দিলে। এবার সে যখন তোমাকে একটা ছাগল ফেরত দেবে, সেই ছাগলে তো সে তোমাকে কোনো ইন্টারেস্ট ফেরত দেবে না। ধরো আমি ব্যাংকের থেকে 500 টাকা ধার নিয়েছি, এবং যখন আমি টাকাটা ফেরত দেবো, আমি হয়তো ব্যাংকে 510 টাকা দেবো, 10 টাকা ইন্টারেস্ট। কিন্তু বার্টার এক্সচেঞ্জে আমরা তো টাকা ধার নিতে পারবো না, কারণ টাকা এক্সিস্টই করে না, মানি এক্সিস্টই করে না। তো আমরা কোনো কমোডিটি বা কোনো গুডকে বড় করব বা ধার নেব, সেই কমোডিটি বা গুডকে যখন আমরা ধার করব, যখন ফেরত দেব, তখন সেই গুডটাকেই ফেরত দেব। ইন্টারেস্টের কোনো কনসেপ্ট কিন্তু আনা পসিবল না। মানে যখন নিচ্ছি তখন একটা ছাগল নিচ্ছি, একটা গোট নিচ্ছি, যখন ফেরত দিচ্ছি তখনও তো একটাই গোট দেবো। তখন কি দুটো গোট দেবো? তখন কিন্তু দুটো গোট দেবো না, একটাই গোট দেবো। তো এখানে ইন্টারেস্টের কোনো অপশান নেই, বা ইন্টারেস্ট ক্রিয়েট হবে না। ক্রেডিট বা লোন কিন্তু ওইভাবে ক্রিয়েট করা পসিবল না। এবং এই পয়েন্টটা কি বলা হচ্ছে? ল্যাক অফ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস মানে লোন ক্রিয়েশান বা লোন গিভিং। ওকে, সেই স্ট্যান্ডার্ড, এই ডিফার্ড পেমেন্টস মানে হচ্ছে লোন। এই লোন দেওয়ার যে স্ট্যান্ডার্ড মোড বা স্ট্যান্ডার্ড মেজার, সেটা কিন্তু ল্যাক করছে, সেটা বার্টার এক্সচেঞ্জের সিস্টেমে প্রপারলি এক্সিস্ট করে না বা প্রপারলি থাকে না। ওকে, কনসেপ্ট অফ মানি। মানি বলতে আমরা কি বুঝি? দেখো, মানি বলতে আমরা বুঝি হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টার মাধ্যমে আমি এক্সচেঞ্জ করতে পারবো, কোনো জিনিস কিনতে পারবো, কোনো গুড বা কোনো সার্ভিস কিনতে পারবো। স্বভাবত আমাদের ধারণা থাকে যে মানি বলতে আমরা শুধুমাত্র ওই গভর্নমেন্টের 2 টাকা, 5 টাকা কয়েন, 10 টাকার কয়েন, 100 টাকা, 200 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট, এইগুলোকেই আমরা মানি বলি। কিন্তু এইগুলো মানি নয়। এইগুলোকে আমরা মানি কেন বলি? তার কারণ হচ্ছে, আমি যদি এই জিনিসগুলোকে নিয়ে গিয়ে, এই 1000 টাকা বা 2000 টাকার কয়েন বা 5 টাকা, 10 টাকার কয়েনগুলোকে নিয়ে গিয়ে দোকানে ফেলি, তাহলে আমি কোনো গুড বা কোনো সার্ভিস কিনতে পারবো। যেহেতু এইগুলোকে ব্যবহার করে আমরা কোনো জিনিস কিনতে পারছি, কোনো সার্ভিস কিনতে পারছি, সেই কারণে এগুলোকে আমরা মানি বলি, রাইট? কিন্তু মানি কিন্তু যা খুশি হতে পারে। অর্থাৎ কাল সকালে উঠে যদি গভর্নমেন্ট বলে যে আমরা
আজ থেকে ঘোষণা করছি যে পেন্সিলকে মানি হিসেবে ট্রিট করা হবে, পেন্সিলকে মানি হিসেবে ট্রিট করা হবে, তাহলে তখন কিন্তু আমরা ওই 100 টাকা 500 টাকার যে কাগজগুলোকে তোমরা আজকে নোট বলছো, কয়েন বলছো, সেগুলোকে আর মানি হিসেবে ধরবে না, সেগুলোকে মানি হিসেবেই ব্যবহার করতে পারবে না। কারণ তখন কিন্তু ওই 100 টাকা বা 500 টাকার নোট দোকানে নিয়ে গিয়ে তুমি কোনো গুডস বা সার্ভিস কিনতে পারবে না। ওই 100 টাকা বা 500 টাকার যে ক্ষমতা ছিল কোনো কিছুকে কেনার বা কোনো কিছুকে এক্সচেঞ্জ করার যে ক্ষমতা ছিল, সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছে। এখন গভর্নমেন্ট পেন্সিলকে মানি হিসেবে ঘোষণা করেছে, তো এখন সবাই দোকানে দোকানে কী নিয়ে যাবে? এখন সবাই দোকানে দোকানে পেন্সিল নিয়ে যাবে এবং ওই পেন্সিলের মাধ্যমে জিনিসপত্র কিনবে, গুডস অ্যান্ড সার্ভিস কিনবে। তো এখন ওই ইকোনমিতে মানিটা কী হয়ে যাবে? মানিটা কি এখন ওই ইকোনমিতে টাকা, ওই 100 টাকা 500 টাকার নোটগুলো নাকি পেন্সিলগুলো? এখন ইকোনমিতে মানি হয়ে যাবে এই পেন্সিলগুলো, 100 টাকা বা 500 টাকা বা 2000 টাকার নোটগুলো নয়। তাহলে আমাদের সাধারণত ধারণা থাকে মানি হচ্ছে ওই 100 টাকা বা 500 টাকার কয়েন। হ্যাঁ, মানে 100 টাকা বা 500 টাকার নোট বা 2000 টাকার নোট বা 2 টাকা 5 টাকা বা 10 টাকার কয়েন। কিন্তু মানি আসলে সেই সমস্ত বিষয়কে আমরা মানি বলতে পারি যেটার মধ্যে কোনো কিছু কেনার ক্ষমতা রয়েছে, কোনো কিছুকে এক্সচেঞ্জ করার ক্ষমতা রয়েছে। যেরকম চেক, চেকটাও একটা মানির ফর্ম। কেন? চেকটা যদি আমি গিয়ে কোনো দোকানে দিই, সেই দোকানদার কিন্তু আমাকে জিনিস দেবে, মানে সে যদি চেকটা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে সেই দোকানদার কিন্তু আমাকে জিনিসটা দেবে, গুড বা সার্ভিস দেবে। তাহলে এই চেকটার মধ্যেও জিনিস কেনার ক্ষমতা আছে, এটাকেও আমরা মানি বলতে পারি, রাইট? সোনাকেও আমরা মানি বলতে পারি। কেন? কারণ সোনা দিয়েও আমি কোনো জিনিস কিনতে পারি। তো যে বিষয়টির মধ্যে কোনো কিছুকে কেনার ক্ষমতা আছে, কোনো কিছুকে পারচেস করার ক্ষমতা আছে, সেই জিনিসটাকে আমরা মানি বলতে পারি। কিন্তু মেনলি আমরা মানি বলতে অ্যাকচুয়ালি আমাদের ধারণা থাকে যে হয়তো ওই 2 টাকা 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, ওই 1000 টাকার নোটটাই মানি, কিন্তু ওটাই শুধু মানি না। মানির জেনারেল ডেফিনেশনটা কি? মানির জেনারেল ডেফিনেশন ভালো করে শোনো, সেটা হচ্ছে যে যে বিষয়ের মধ্যে কোনো কিছুকে কেনার ক্ষমতা আছে, কোনো কিছুকে পারচেস করার ক্ষমতা আছে, সেটাই হচ্ছে মানি। এবার অবশ্যই 200 টাকা 500 টাকা 1000 টাকার নোট, তার মধ্যেও কোনো কিছুকে কেনার ক্ষমতা আছে, তাহলে এটাকেও আমরা মানি হিসেবে ট্রিট করতেই পারি, অবশ্যই পারি। ঠিক আছে? তাহলে ইকোনমিস্ট ডিফাইন্ড মানি অ্যাজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি ফর পেমেন্ট ফর গুডস অ্যান্ড সার্ভিস। ইকোনমিস্টরা কী বলে থাকেন? যে মানি বলতে আমরা সেই বিষয়টাকেই বলি, কোনো কিছুকেই আমরা মানি হিসেবে বলতে পারি, যে কোনো কিছুকেই আমরা মানি হিসেবে বলতে পারি যেটা সবাই অ্যাকসেপ্ট করবে, সবাই অ্যাকসেপ্ট করবে এবং যেটার বদলে আমরা কোনো জিনিস বা কোনো সার্ভিস বা গুড কিনতে পারবো। সোসাইটিতে যেটা সবাই অ্যাকসেপ্ট করবে এবং যেটাকে ইউজ করে যে কোনো পেমেন্ট করা যাবে গুডস অ্যান্ড সার্ভিসের জন্য, যেটাকে ইউজ করে ইকোনমিতে যে কোনো গুডস বা সার্ভিস বাই করা যাবে, সেটাকে আমরা বলছি মানি। ওকে, সো ইকোনমিস্টরা মানিটাকে কী হিসেবে ডিফাইন করেছে? যে বিষয়টা, যে কোনো কিছু যেটাকে ইউজ করে সোসাইটিতে কোনো রকম পেমেন্ট করা যাবে এবং গুডস অ্যান্ড সার্ভিস বাই করা যাবে, বা ডেপ্ট অর্থাৎ ধার রিপেমেন্ট করা যাবে, লোন শোধ করা যাবে বা লোন দেওয়া যাবে, সেই বিষয়টাকে আমরা মানি বলছি। এবং কয়েন আর নোট এই ডেফিনেশনটাকে পুরোপুরিভাবে ফিট করে, সেই কারণে কয়েন আর নোটকে আমরা একটা টাইপ অফ মানি বলতে পারি। কিন্তু এটা ভেবো না যে কয়েন অ্যান্ড নোটস আর অনলি মানি। এটা নয় যে কয়েন অ্যান্ড নোটস আর দ্য অনলি দি মানি। কয়েন আর নোট হচ্ছে মানির একটা টাইপ, মানি আরও অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটা ভাগ বা একটা টাইপ বা একটা পার্ট হলো কয়েন আর নোট। যেমন এখানে একটা গল্প লেখা আছে, ওয়েন মোস্ট পিপল টক অ্যাবাউট মানি দে আর টকিং অ্যাবাউট কারেন্সি। বেশিরভাগ মানুষ, যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম, যে বেশিরভাগ মানুষ টাকা বলতে ভাবে শুধুমাত্র নোট আর কয়েন। কিন্তু যেমন ধরো কেউ তোমাকে সে যদি বলে যে আপনার জীবন, কোনো ধরো রবার্ট বা কোনো থিফ এসে তোমাকে বলল যে গিভ মি ইয়োর মানি অর ইয়োর লাইফ, তোমার জীবনটা আমাকে দিয়ে দাও, নয় তোমার টাকাটা আমাকে দিয়ে দাও, মানিটা আমাকে দিয়ে দাও। তো তোমার কথা হচ্ছে, তুমি কি তখন ভাবতে বসবে যে মানি বলতে সেই লোকটা কী বোঝাতে চাইছে? মানি বলতে সেই লোকটা কি সেই সমস্ত জিনিসের কথা বোঝাতে চাইছে যেই সমস্ত জিনিস দিয়ে আমরা কোনো কিছু কিনতে পারি, যে সমস্ত জিনিস দিয়ে আমরা কোনো কিছু বাই করতে পারি, গুডস অ্যান্ড সার্ভিস কিনতে পারি? নাকি তুমি এটা ভাবতে না বসে সেই লোকটাকে চুপচাপ তোমার পকেটে যত কয়েন আর নোট আছে সেটা বের করে দিয়ে দেবে? অবশ্যই তুমি সেকেন্ডেরটা করবে, পকেটে যত কয়েন আর নোট আছে বের করে সেই লোকটাকে দিয়ে দেবে। এটা কিসের প্রমাণ দেয়? এটার প্রমাণ দেয় যে তুমি সাধারণত মানি বলতে ওই কয়েন আর নোটগুলোকেই বুঝতে চাইছো, বা ওই কয়েন আর নোটগুলোকেই তুমি সাধারণত মানি হিসেবে কনসিডার করো।
কিন্তু ইকোনমিক্সে কিন্তু মানি হিসেবে শুধুমাত্র ওই কয়েন আর নোটকে কনসিডার করা হয় না, আরও অনেক বিষয়কে মানি হিসেবে কনসিডার করা যেতে পারে, যেটা দিয়ে আমরা কোনো জিনিস কিনতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই মানি? ইন দিস ভিউ মেটালিক মানি, পেপার মানি, ব্যাঙ্ক রিসিট, চেক, এই সব কটাকে কিন্তু আমরা মানি হিসেবেই কনসিডার করতে পারি, কারণ এই সব কটা দিয়েই আমরা কোনো রকমভাবে কোনো না কোনো জিনিস কিনতে পারি এবং মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে এগুলো অ্যাকসেপ্ট হতে পারে। মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ করার মাধ্যম, মিডিয়াম মানে মাধ্যম, এক্সচেঞ্জ করার মাধ্যম হিসেবে আমরা এই প্রত্যেকটি বিষয়কে ইউজ করতে পারি। এক্সচেঞ্জ করার মাধ্যম হিসেবে আমরা টাকা, কয়েন বা নোটকে ইউজ করতে পারি। এক্সচেঞ্জ করার মাধ্যম বা মিডিয়াম হিসেবে আমরা মেটালিক মানি, আমরা ব্যাঙ্ক রিসিট, আমরা চেক, এগুলো প্রত্যেকটাকেই কিন্তু ইউজ করতে পারি। সেই কারণে এই প্রত্যেকটাকেই কিন্তু আমরা মানি বলতে পারি। মানি ইজ হোয়াট মানি ডাজ, মানে টাকার ক্ষমতাই টাকার ডেফিনেশনটাকে ডিফাইন করে। কোনো জিনিস যদি হঠাৎ করে সবার দ্বারা অ্যাকসেপ্টেড হয়ে যায় এবং সেই জিনিসটাকে দিয়ে যদি আমরা এক্সচেঞ্জ করতে পারি, জিনিস কিনতে পারি, গুডস অ্যান্ড সার্ভিস কিনতে পারি, তাহলে হঠাৎ করেই সেই জিনিসটা কিন্তু মানির ট্যাগ পেয়ে যাবে, মানির ট্যাগ পেয়ে যাবে। যেরকম ক্রিপ্টো কয়েন, ক্রিপ্টো কারেন্সি, আগে এটা অ্যাকসেপ্ট হতো না, কিন্তু এখন কিন্তু ক্রিপ্টো কারেন্সি দিয়ে অনেক গুডস অ্যান্ড সার্ভিস কেনা যায়, টেসলা কেনা যায়, অনেক গাড়ি, মানে অনেক কিছু কেনা যেতে পারে। ক্রিপ্টো কারেন্সি ইউজ করে এখন অনেক গুডস অ্যান্ড সার্ভিস কেনা যেতে পারে। তাহলে এখন কিন্তু ক্রিপ্টো কারেন্সিকেও আমরা একটা ফর্ম অফ মানি ধরতে পারি, কারণ এ হঠাৎ করে একটা ক্ষমতা পেয়ে গেছে। কী ক্ষমতা? কোনো জিনিসকে কেনার ক্ষমতা, কোনো সার্ভিস বা গুডকে কেনার ক্ষমতায় পেয়ে গেছে, এবং এটা পেয়ে গেছে মানেই এ মানির ট্যাগটাও পেয়ে গেছে। নেক্সট হচ্ছে মানির কোনোলজি। একদম প্রথমে ছিল কমোডিটি মানি। কমোডিটি মানি মানে হচ্ছে কোনো কমোডিটি বা কোনো গুডকে আমরা মানি হিসেবে ব্যবহার করতাম, যেটা বার্টার এক্সচেঞ্জে হতো, যে আমরা ওই 3 কিলো চাল বা 2 কিলো আটা এগুলোকেই একটা মানে টাকা হিসেবে ব্যবহার করছি, এগুলো দিয়েই আমরা এক্সচেঞ্জ করছি, রাইট? তো সেটা প্রপারলি ওটাকে মানি বলা যায় না যদিও, কিন্তু আমরা কোনো কমোডিটিকে মানি হিসেবে ব্যবহার করতাম। সেটা হচ্ছে ফার্স্ট, একদম প্রথমে সেটা ছিল যে কোনো কমোডিটি বা কোনো গুডকে আমরা মানি হিসেবে ইউজ করতাম। তারপরে আসলো মেটালিক মানি। তারপরে কি আসলো? তারপরে আসলো মেটালিক মানি। মেটালিক মানি মানে কি? মেটাল, কোনো প্রিশিয়াস মেটাল, গোল্ড, ডায়মন্ড, সিলভার, এগুলোকে আমরা মানি হিসেবে ইউজ করতাম, এটাকে বলা হতো মেটালিক মানি। তারপরে আসলো পেপার মানি, অর্থাৎ কোনো পেপারকে আমরা মানি হিসেবে ইউজ করলাম, রাইট? যেটা এখন করাও হয়ে থাকে অনেক ক্ষেত্রে, যে আমরা কোনো ওই 500 টাকার নোট, 200 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট, এগুলো হচ্ছে পেপার মানি। ক্রেডিট মানি আসলো। তারপরে ক্রেডিট মানি ইজ বেসিক্যালি নাথিং বাট আমরা ধার নিচ্ছি, ধার নিয়ে পরে ওটাকে শোধ করছি, ক্রেডিট নেওয়া যেটাকে বলে। ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা যেটা করে থাকি সেটা, ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা যে টাকাটার ইউজ করি, মানে টাকাটা তো সরাসরি দিতে হয় না প্রথমে, পরে শোধ করতে হয়, তো এটাকে বলা হচ্ছে ক্রেডিট মানি। তারপরে প্লাস্টিক মানি আসলো। প্লাস্টিক মানির মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকছে। অ্যান্ড লাস্টে আসলো ই মানি, যেটা এখন এসেছে, ইউপিআই, গুগল পে, পেটিএম, ফোনপে, এগুলো হচ্ছে ই মানি বা এগুলোকে ইলেকট্রিক মানিও বলা হয়ে থাকে। ওকে, সো একদম প্রথমে কমোডিটি মানি, তারপরে মেটালিক মানি, তারপরে পেপার মানি, তারপর ক্রেডিট মানি, তারপর প্লাস্টিক মানি, লাস্টে ই মানি। স্টক কনসেপ্ট আর ফ্লো কনসেপ্টের ডিফারেন্স আমি তোমাদেরকে পড়িয়েছি, ওয়েলথ অ্যান্ড ইনকাম। আচ্ছা, স্টক কনসেপ্ট আমি আরেকবার তাও বলে দিই। স্টক কনসেপ্ট মানে হচ্ছে কোনো কিছুকে যদি আমরা ইমিডিয়েটলি ক্যালকুলেট করতে পারি, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে স্টক কনসেপ্ট। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার এই মুহূর্তে সম্পত্তি কত, তো তুমি সেটা এই মুহূর্তের সম্পত্তি আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে কত তারিখ, আজকে 1 মিনিট, আজকে হচ্ছে 16, রাইট? তো তুমি আজকের তারিখে দাঁড়িয়ে, অর্থাৎ 16/7/25 দাঁড়িয়ে তোমার সম্পত্তিটা আমাকে বলবে। তো এটা কি কনসেপ্ট? এটা স্টক কনসেপ্ট, কারণ একটা নির্দিষ্ট সময়ের সম্পত্তিটা তুমি আমাকে বলছো, আজকের নির্দিষ্ট একটা টাইম পয়েন্টে দাঁড়িয়ে তুমি ওটাকে ক্যালকুলেট করে বলছো, তো ওটা স্টক কনসেপ্ট। আর ফ্লো কনসেপ্ট কি? ফ্লো কনসেপ্ট হচ্ছে কোনো কিছুকে যদি একটা টাইমের মধ্যে, একটা ইন্টারভ্যালের মধ্যে ক্যালকুলেট করা হয়, যে এতটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যালকুলেট করা হয়, তাহলে সেটা ফ্লো কনসেপ্ট। যেমন ধরো 2025 সালের পুরো বছরে বলতে 2025-এর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে তুমি তোমার টোটাল ইনকামটা আমাকে বলছো। এবার এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম পয়েন্টে দাঁড়িয়ে তুমি বলছো না, তুমি গোটা বছরটার ইনকাম আমাকে বলছো, গোটা বছরটার ইনকাম আমাকে বলছো। তো এটাকে আমরা কি বলবো? এটা কি কোনো নির্দিষ্ট টাইম পয়েন্টে ক্যালকুলেট করা হলো, নাকি একটা ইন্টারভাল, একটা রেঞ্জ, একটা ব্যবধানের মধ্যে ক্যালকুলেট করা হলো? অবশ্যই একটা ইন্টারভাল বা রেঞ্জ বা ব্যবধানের মধ্যে ক্যালকুলেট করা হলো, এটাকে বলা হচ্ছে ফ্লো কনসেপ্ট। এবার ওয়েলথ আর ইনকাম, তাহলে ওয়েলথ নট অনলি ইনক্লুডস মানি, ল্যান্ড, ফার্নিচার,
ওকে, সো ওয়েলথ আর ইনকামের মধ্যে মানে আমার পয়েন্ট হচ্ছে ইনকামটা ফ্লো কনসেপ্ট, ওয়েলথটা হচ্ছে তোমার স্টক কনসেপ্ট। ওকে, সো দিস ইজ ইট। ফাংশনস অফ মানি আমরা পড়বো, যেটা নেক্সট টপিক। মানির ফাংশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব, প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন আর কন্টিনজেন্ট ফাংশন। ওকে, প্রাইমারি ফাংশানে মানির দুটো মেন ফাংশন আছে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ আর মেজার অফ ভ্যালু। সেকেন্ডারি ফাংশানে স্টোর অফ ভ্যালু, ট্রান্সফার অফ ভ্যালু, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস। আর কন্টিনজেন্ট ফাংশানে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন, বেসিস অফ ক্রেডিট ক্রিয়েশন। আমি প্রত্যেকটা পয়েন্টই এক্সপ্লেন করব, বাট বিফোর দ্যাট আমি বলি ফাংশন অফ মানি মানে কি, মানি কী কী কাজ করতে পারে বা মানি কী কী ফাংশন প্লে করতে পারে বা মানি কী কী রোল প্লে করতে পারে, মানির কী কী গুরুত্ব বা মানির কী কী কাজ আছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ হচ্ছে মানির প্রাইমারি ফাংশনের প্রথম পয়েন্ট। এবার মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানে কি, মানিকে আমরা মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। কিসের মাধ্যম? কোনো গুড বা কোনো সার্ভিস কেনা, অর্থাৎ কোনো গুড বা কোনো সার্ভিস এক্সচেঞ্জ করতে আমরা মানিকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। শপকিপার, ঠিক আছে, তার কাছ থেকে আমি ধরো আটা কিনবো, তো আমি তাকে কি দেবো? আমি তাকে মানি দেবো, নোট দেবো বা কয়েন দেবো বা অন্য চেক দেবো বা যে কোনো কিছু দেবো যেটা সে অ্যাকসেপ্ট করবে মানি হিসেবে, এবং বদলে সে আমাকে রাইস দেবে। এখানে এক্সচেঞ্জ হলো, রাইট? কিসের এক্সচেঞ্জ হলো? 3 কিলো আটার এক্সচেঞ্জ হলো, 3 কিলো হুইট। এবং এই 3 কিলো হুইটের এক্সচেঞ্জটা যে আমি করলাম, বিনিময়টা যে করলাম, ও যে আমাকে 3 কিলো হুইট দিল, তার মাধ্যম হিসেবে কাকে ইউজ করলাম? মাধ্যম হিসেবে কাকে ইউজ করলাম? এই টাকাটাকে ইউজ করলাম, এই মানিটাকে ইউজ করলাম। তাহলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে রোলটা কে প্লে করছে? মাধ্যম। এক্সচেঞ্জের মাধ্যম বা মিডিয়াম হিসেবে রোলটা প্লে করছে মানি। মেজার অফ ভ্যালু, ওই যেটা বললাম যে টাকার মাধ্যমে আমরা যে কোনো বিষয়ের ভ্যালুকে মাপতে পারি, যেটা আগেও তোমাদেরকে বোঝালাম যে একটা ডিমের দাম 7 টাকা, একটা ডিমের 1 কিলো চালের দাম 40 টাকা, 1 কিলো ডালের দাম ধরো 120 টাকা, তারপরে 1 লিটার সর্ষের তেলের দাম 160 টাকা, 1 কিলো আলুর দাম 20 টাকা, রাইট? 1 কিলো শসার দাম 80 টাকা। তো আমরা টাকার মাধ্যমে প্রত্যেকটি জিনিসকে মাপতে পারি, প্রত্যেকটি জিনিসের মূল্যকে মাপতে পারি, মেজার করতে পারি, পরিমাপ করতে পারি, যেটা কিন্তু একমাত্র টাকার মাধ্যমেই করা সম্ভব। অন্য কোনোভাবে কি আমি মাপতে পারবো? অন্য কোনোভাবে কি আমি এইগুলোর দামকে মাপতে পারবো, এইগুলোর ভ্যালু বা মূল্যকে মাপতে পারবো? যে শসার মূল্য কত বা ডিমের মূল্য কত বা চালের মূল্য কত, তেলের মূল্য কত মাপতে পারবো না। একমাত্র টাকার মাধ্যমেই আমরা মেজার করতে পারি, ভ্যালুকে মাপতে পারি, মূল্যকে পরিমাপ করতে পারি। এভরিথিং ক্যান বি টেকেন ইনটু কম্প্যারিজন বাই অ্যাসাইনিং মানি ভ্যালু টু ইট। ঠিক আছে, মানে 1 কিলো চালের দাম 40 টাকা, 1 কিলো ডালের দাম 120 টাকা, রাইট? কোনটা বেশি এক্সপেন্সিভ, এটা যদি আমাকে কম্পেয়ার করতে হয়, এটা যদি আমাকে মাপতে হয় যে কোনটার দাম বেশি, কোনটার মূল্য বেশি, কোনটার মূল্য কম, কোনটার ভ্যালু বেশি, কোনটার ভ্যালু কম, আমি অবশ্যই বলবো যে ডালের ভ্যালু বেশি বা ডালের ভ্যালু বেশি, চালের ভ্যালু কম। এই মূল্যটা যে মাপা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, দুটো বিষয়ের মধ্যে ভ্যালু বা মূল্যকে পরিমাপ করা হচ্ছে বা মাপা হচ্ছে বা কম্পেয়ার করা হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে করা সম্ভব হচ্ছে? সেটা কিন্তু মানির ভিত্তিতেই করা সম্ভব হচ্ছে, টাকার ভিত্তিতেই করা সম্ভব হচ্ছে। টাকা না থাকলে কিন্তু আমরা এই দুটো বিষয়কে দুটো বিষয়ের মূল্যকে মেজার করে কম্পেয়ার করতে কোনো দিনই পারতাম না যদি টাকা না থাকতো। ওকে, নেক্সট থিং ইজ স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালুতে আমরা কি বলতে চাইছি, যে টাকাকে যদি আমরা বার্টার সিস্টেমে আমরা দেখেছিলাম যে কোনো কিছুকে স্টোর করে রাখলে সেটা নষ্ট হয়ে যেত, কোনো কিছুকে স্টোর করে রাখা যেত না, সেটা নষ্ট হয়ে যেত, পরবর্তীতে সে তার মূল্য বা ভ্যালুটা হারিয়ে ফেলতো। কিন্তু টাকার ক্ষেত্রে টাকার একটা গুরুত্বপূর্ণ ফাংশন বা মানির একটা গুরুত্বপূর্ণ ফাংশন, সে কিন্তু তার ভ্যালুটা হারিয়ে ফেলে না, সে কিন্তু তার মূল্যটা হারিয়ে ফেলে না। 10 দিন পর, 20 দিন পর, 1 বছর পর বের করে আনলেও সেই টাকাটা তার কিন্তু মূল্যটা ধরে রাখতে পারে, সেই টাকাটা তার ভ্যালুটা ধরে রাখতে পারে। ঠিক আছে, সেটাই এখানে লেখা আছে। ট্রান্সফার অফ ভ্যালু, টাকাটাকে ট্রান্সফার করা। ওই আগে যেরকম এক্সাম্পল বললাম যে আমার কাছে 30টা ইট আছে, বার্টার এক্সচেঞ্জে ওই 30টা ইট দিয়ে যদি আমাকে 3 কিলো চাল কিনতে হয়, আমাকে ওই ব্যক্তির কাছে ওই 30টা ইট নিয়ে যেতে হবে। কিন্তু টাকার ক্ষেত্রে সেই ব্যাপারটা খুব ইজি, কারণ আমি যদি 300 টাকা দিয়ে কোনো জিনিস কিনতে চাই বা 30 টাকা দিয়ে কোনো জিনিস কিনতে চাই, সেই 30 টাকা খুব সহজেই আমার পকেটে চলে আসবে, আমি ইজিলি ওই 30 টাকা ট্রান্সফার করে দিতে পারবো।
আমি ইজিলি ওই 30 টাকা ওই ব্যক্তিকে ট্রান্সফার করে দিতে পারবো এবং আমি ব্যাংকের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারি। জাস্ট একটা ফোন থাকলে বা ব্যাংক থাকলেই আমি পাঠিয়ে দিতে পারি, আমাকেও টাকাটা ক্যারিও করতে হবে না, সেটাও হতে পারে। তো ইট ইজ ভেরি ইজি আনলাইক বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম এটা ভেরি ডিফিকাল্ট ছিল, মানির মাধ্যমে এটা করা কিন্তু খুব ইজি। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস, এটাও আমরা ওখানে করেছিলাম বার্টার এক্সচেঞ্জের পয়েন্টে, যে টাকার মাধ্যমে আমরা লোন দিতে পারি, ব্যাংক লোন দিতে পারে, আমি তুমি যে কেউ লোন দিতে পারি, এবং ওই লোনটা যখন ফেরত নেওয়া হবে একটা ইন্টারেস্ট রেট নেওয়া হবে, এবং সেই ইন্টারেস্ট রেটটাকেও নেওয়াটা খুব সহজ হয়ে গেল। 1000 টাকা লোন দিলে ব্যাংক হয়তো আমার থেকে 1020 টাকা নেবে, 20 টাকা ইন্টারেস্টের ফর্মে নেবে। এই লোনটা দেওয়াটা, এই ডিফার্ড পেমেন্ট ক্রিয়েট করার যে স্ট্যান্ডার্ড মেজার হিসেবে আমরা টাকাটাকে ইউজ করছি, সেটা কিন্তু টাকার ফলে খুব সহজ হয়ে গিয়েছে। কিন্তু সেটা যদি টাকা না থাকতো এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত। টাকা না থাকলে, মানি না থাকলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত। কারণ ওই যে বললাম, একটা ছাগল ধার নিলে, লোন নিলে একটা ছাগলই ফেরত দেবে, সে তো আর 1.5টা ছাগল ফেরত দেবে না বা 2টো ছাগল ফেরত দেবে না। কিন্তু টাকার ক্ষেত্রে আমরা কিন্তু কতটা ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টটাকে মাপতে পারি, এবং লোন ফেরত নেওয়ার সময় ওই 20 টাকা কিন্তু আমরা বেশি নিতে পারি। তো এইটা মানির আরেকটা ফাংশন, যে লোন ক্রিয়েশন বা ক্রেডিট ক্রিয়েশন কিন্তু মানির পক্ষেই পসিবল হয়েছে, এবং মানিই কিন্তু সেটা সুযোগ করে দিয়েছে বা সেই ফাংশনটা তৈরি করে দিয়েছে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। টাকা ছাড়া কি ন্যাশনাল ইনকাম কত সেটাকে মাপা সম্ভব হতো? ন্যাশনাল ইনকাম কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে আছে, কোন মানুষের ইনকাম কত, বা দেশের ডিস্ট্রিবিউশন মানে কার মধ্যে এই গরিবদের ইনকামটা কোন লেভেলে আছে, বড়লোকদের ইনকামটা কোন লেভেলে আছে, এই ন্যাশনাল ইনকামের ডিস্ট্রিবিউশনটা কীভাবে ছড়িয়ে আছে, ন্যাশনাল ইনকামটা টোটাল ন্যাশনাল ইনকাম কত, এই কোনো কিছুই কিন্তু মাপা সম্ভব হতো না মানি ছাড়া। মানি আছে বলেই এগুলোকে মাপা সম্ভব হয়েছে। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান, আমরা যখন কোনো কিছুকে কিনি এবং স্যাটিসফাই হই, সেটা কিন্তু মানির মাধ্যমেই হই। মানি ছাড়া কিন্তু ওই স্যাটিসফ্যাকশানটাকে মাপা সম্ভব নয়। ওকে, মানে স্যাটিসফ্যাকশানকে যদিও মেজার করা যায় না, বাট স্যাটিসফ্যাকশানটা মোরাললেস মানির উপরে অনেকটাই ডিপেন্ড করে। বেসিস অফ ক্রেডিট ক্রিয়েশন, মানির জন্যই আমরা লোন নিতে পারি, লোন দিতে পারি, এবং সেটা সেই ক্রেডিট ক্রিয়েশনটা মানির কারণেই পসিবল হয়েছে। ওকে, গ্যারান্টি অফ সলভেন্সি, বিয়ারার অফ অপশানস, ইফ আই হ্যাভ মানি অ্যান্ড আই অ্যাম হোল্ডিং ইট, দেন আই হ্যাভ মাল্টিপল অপশানস বিকজ অফ মানি। মানে আমার কাছে প্রচুর অপশান আছে, আমি ওই টাকাটা দিয়ে মিষ্টি কিনতে পারি, ব্যাগ কিনতে পারি, গাড়ি কিনতে পারি, ফ্ল্যাট কিনতে পারি, আমার কাছে প্রচুর অপশানস আছে। তো আই অ্যাম বিকামিং আ বিয়ারার অফ অপশান। বিয়ারার মানে বহনকারী, তো আমি অনেকগুলো অপশানের বহনকারী বা অনেকগুলো অপশানের বিয়ারার হয়ে উঠছি, যেহেতু আমার কাছে মানি বা টাকা আছে। গ্যারান্টি অফ সলভেন্সি, ইফ আই হ্যাভ মানি দিস ইজ এ গ্যারান্টি দ্যাট আই অ্যাম নট ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া, মানে মানি আছে মানে আমার কাছে একটা গ্যারান্টি আছে যে আমি সলভেন্ট বা আমি সলভেন্সি হোল্ড করছি, অর্থাৎ আমি দেউলিয়া হয়ে যাইনি, আমার কাছে টাকা আছে। ওকে, তো এটা এগুলো কিছু প্রপার মানে ফাংশনস। মেজর ফাংশনস বা মেন ফাংশনস কিন্তু এই ফার্স্টের কয়েকটাই, যেটা হচ্ছে তোমাকে এইটা মনে রাখতে হবে: স্টোর অফ ভ্যালু, মেজার অফ ভ্যালু, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এগুলো খুব ইম্পর্টেন্ট ফাংশন। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস, ট্রান্সফার অফ ভ্যালু, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস। ওকে, অ্যান্ড এইগুলো কন্টিনজেন্ট ফাংশন। এই ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, বেসিস অফ ক্রেডিট ক্রিয়েশন, বিয়ারার অফ অপশান, গ্যারান্টি অফ সলভেন্সি, এগুলো কন্টিনজেন্ট ফাংশন। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কন্টিনজেন্ট ফাংশন। ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, তারপরে এগুলো কন্টিনজেন্ট ফাংশন। ওকে, আর সেকেন্ডারি ফাংশনের মধ্যে স্টোর অফ ভ্যালু, ট্রান্সফার অফ ভ্যালু, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট এসছে, আর প্রাইমারি ফাংশনের মধ্যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ আর মেজার অফ ভ্যালুটা এসেছে। ওকে, নাও ক্যারেক্টারিস্টিক কী কী আছে মানির, বা মানির কী কী বৈশিষ্ট্য রয়েছে, বা মানির কী কী প্রপার্টি আছে। তো প্রথম প্রপার্টি হচ্ছে মানিকে ডিউরেবল হতে হয়। মানি ডিউরেবল হয়, মানি যেটাকে আমরা মানি বলছি সেটা ডিউরেবল হয়। ডিউরেবল মানে সেটাকে আমি খুব তাড়াতাড়ি সে তার ভ্যালুটা হারিয়ে ফেলবে না, সে তাড়াতাড়ি তার মূল্যটা হারিয়ে ফেলবে না। আজকে একটা 500 টাকা আছে, সেই 500 টাকাটা নিশ্চয়ই কালকে গিয়ে 100 টাকার সমান মূল্যের হয়ে যাবে না, বা 50 টাকার সমান মূল্যের হয়ে যাবে না। কালকেও বা 1 মাস পরেও, বা বলতে গেলে 1 বছর পরেও সেই 500 টাকাটার মূল্যটা কিন্তু 500 টাকাই থাকবে। সেই মানিটা, সেই টাকাটা কিন্তু তার মূল্যটা হারিয়ে ফেলবে না। এবার মানি বলতে আমরা শুধু টাকাটাকে বুঝি না, গোল্ডকেও আমি মানি হিসেবে ধরতে পারি, কারণ গোল্ড বিক্রি করে বা গোল্ড দিয়েও কিন্তু আমি কোনো জিনিস কিনতে পারি, এক্সচেঞ্জ করতে পারি, গুডস অ্যান্ড সার্ভিস কিনতে পারি। গোল্ড আজকে যে মূল্য রেখেছে, কালকে বা 1 বছর পরেও গোল্ডটার মূল্য সেরকমই থাকবে, কমে যাবে না। তো এইটা একটা মানির খুব ইম্পর্টেন্ট প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক, যে মানি তাড়াতাড়ি ডেপ্রিসিয়েট করে না। ডেপ্রিসিয়েট করে বলতে ভ্যালু, ডেপ্রিসিয়েট করা মানে কি, ভ্যালু হারিয়ে ফেলা। তো বলা হচ্ছে মানি তাড়াতাড়ি ডেপ্রিসিয়েট করে না, তার মানে কি মানি তাড়াতাড়ি তার ভ্যালুটা হারিয়ে ফেলে না। মানি তাড়াতাড়ি তার ভ্যালুটা হারিয়ে ফেলে না। ওকে, তো
তো গোল্ড আর সিলভার এগুলোও এই ক্রাইটেরিয়া বা এই পয়েন্টটাকে ম্যাচ করে যায়, কিন্তু এগ, ডিম কি এই প্রপার্টিটা ম্যাচ করতে পারবে? ডিমকে কি মানি বলতে পারবো এই প্রপার্টির বেসিসে? না। কেননা ডিম তোর ভ্যালুটাই হারিয়ে ফেলবে, 10 দিন পর নষ্টই হয়ে যাবে। তো এটা নিশ্চয়ই ডিউরেবল হচ্ছে না, ডিমটা নিশ্চয়ই ডিউরেবল হচ্ছে না। তো ডিউরেবল মানির প্রথম প্রপার্টি কী বা প্রথম ক্যারেক্টারিস্টিক্স কী, বা কোনো কিছুকে মানি বলতে গেলে তার মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক্স বা কী কী প্রপার্টি থাকতে হবে? কোনো কিছুকে মানি বলতে গেলে তার মধ্যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স বা প্রথম প্রপার্টি থাকতে হবে যে সেটাকে ডিউরেবল হতে হবে, অর্থাৎ সেটা যেন তার ভ্যালুটা তাড়াতাড়ি হারিয়ে না ফেলে বা তার ভ্যালুটা যেন তাড়াতাড়ি ডেপ্রিসিয়েট হয়ে না যায়। ডিভিজিবল। সেকেন্ড প্রপার্টি যেটা কোনো কিছুর মধ্যে থাকতে হবে, কোনো কিছুকে মানি বা টাকা বা মানি বলতে গেলে সেকেন্ড প্রপার্টি যেটা তার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে ডিভিজিবল হতে হবে। কি হতে হবে? ডিভিজিবল মানে কি? আমি যেন সেটাকে ছোট ছোট পার্টে ভেঙে ফেলতে পারি যাতে আমার এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। যেরকম আমরা 100 টাকার নোটকে 10টা 10 টাকার নোটে বা 10টা 10 টাকার কয়েনে বা 5টা 20 টাকার কয়েনে বা 20 টাকার নোটে ভেঙে ফেলতে পারি, 500 টাকার নোটকে আমরা 5টা 100 টাকায় বা আরও অনেক ছোট পার্টে ভেঙে ফেলতে পারি যাতে আমাদের এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। যাতে আমরা 10 টাকার ধরো ডিম কিনছি বা 10 টাকার আমি বিস্কিট কিনছি, আমি 500 টাকার নোট দিলে তো লোকে নেবে না। 500 টাকাটাকে অনেক ছোটো ছোটো পার্টে ভেঙে ফেলে আমি 10 টাকা পেতেই পারি, এবং ওই 10 টাকার 500 টাকাটাকে ভেঙে আমি 50টা 10 টাকার নোট পেতে পারি, এবং কোনো একটা 10 টাকার নোট দিয়ে আমি বিস্কিটটা কিনতে পারবো। তো সেকেন্ড প্রপার্টি যেটা কোনো কিছুর মধ্যে থাকতে হবে তাকে মানি বলার জন্য, কোনো কিছুকে মানি বলার জন্য সেকেন্ড প্রপার্টি যেটা তার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে এটা ডিভিজিবল হতে হবে, অর্থাৎ এটা অনেক ছোট ছোট পার্টে যেন এটাকে ভেঙে ফেলা যায় যাতে আমাদের এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। মানি শুড বি মেড অফ আ কমোডিটি হুইচ ইজ ডিভিজিবল ইন্টু স্মলার ইউনিটস। ওকে, স্মলার ইউনিটে যেন আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। ইফ মানি ইজ নট ডিভিজিবল দেন ইউ ক্যান নট ডু স্মল এক্সচেঞ্জেস। টাকাটাকে যদি ভেঙে ফেলা না যায়, ছোটো পার্টে মানিকে ভেঙে ফেলা না গেলে আমরা ছোটো ছোটো এক্সচেঞ্জগুলো করতে পারবো না। মানি শুড বি পোর্টেবল, মানিকে আমরা ক্যারি করতে পারি যেন এক জায়গা থেকে অন্য জায়গায়। মানে আজকে ধরো আমি ঘোষণা করলাম যে ইটটাকে মানি হিসেবে কনসিডার করছি, এবার ইট কি আমি পকেটে পকেটে নিয়ে ঘুরতে পারবো না? তো ইটটাকে আমি মানি হিসেবে ধরলে কিন্তু সেটা কিন্তু মানির এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে পারবে না। তাহলে কোনো কিছুকে টাকা বলতে গেলে তার যে 3 নম্বর প্রপার্টিটা হোল্ড করতে হবে, 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা তার মধ্যে থাকতে হবে, বা 3 নম্বর প্রপার্টি যেটা তার মধ্যে থাকতে হবে যে সেটা যেন পোর্টেবল হয়, সেটাকে যেন বহন করে নিয়ে যাওয়া যায়, বহনযোগ্য হয়, খুব সহজে যেন সেটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারি। রেকগনাইজেবল ভ্যালু সব থেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি। ফোর্থ প্রপার্টিটা হচ্ছে যে কোনো কিছুকে টাকা বলতে গেলে বা মানি বলতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি এটা যে তার একটা রেকগনাইজেবল ভ্যালু থাকতে হবে, সেটাকে দেখেই যেন লোকে চিনতে পেরে যায় যে এইটাই মানি। এবং এই সেটাকে রেকগনাইজ করে দেবে কে, বা সেটাকে মানি হিসেবে ট্রিট করার জন্য তাকে রেকগনাইজেশন দেবে কে? রেকগনাইজেশন দেবে গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে যে এই 200 টাকার নোট, এইটা 500 টাকার নোট, এইটা 2000 টাকার নোট, এইটা গভর্নমেন্ট হিসাব করে দিচ্ছে, গভর্নমেন্ট রেকগনাইজ করে দিচ্ছে বা বলে দিচ্ছে, এবং তারপরে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করছি। তো রেকগনাইজেবল ভ্যালু মানে কি? মানিটাকে দেখেই যেন চিনতে পারা যায় যে হ্যাঁ এইটাই সেই টাকা যেটার বদলে গুডস অ্যান্ড সার্ভিসকে এক্সচেঞ্জ করা যাবে। তো কোনো কিছুকে মানি বলতে গেলে তার যে ফোর্থ প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে সেটা হচ্ছে সেটা রেকগনাইজেবল হতে হবে, সবাই যেন সেটাকে রেকগনাইজ করতে পারে, চিনতে পারে, এবং সেটার বদলে যেন গুডস অ্যান্ড সার্ভিসের এক্সচেঞ্জ করা যায়। এবং সেই অথরিটিটা কে দেবে যে ওটার বদলে গুডস অ্যান্ড সার্ভিস এক্সচেঞ্জ করা যাবে? দ্যাট উইল বি গিভেন বাই গভর্নমেন্ট, দ্যাট অথরিটি উইল বি গিভেন বাই গভর্নমেন্ট। তাহলে মডার্ন কারেন্সি হ্যাজ ডিফারেন্ট কালার, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট ইঙ্ক, অল অফ দিস make easier to recognize the value. পিঙ্ক কালার ফর 2000 রুপিস নোট, গ্রিন কালার ফর 5 রুপিস নোট। মানে মোট কথা বলা হচ্ছে যে মানিটাকে দেখলেই যেন আমরা চিনতে পারি যে এটা এত টাকার নোট। 2000 টাকাটা যেরকম পিঙ্ক কালারের জন্য, গ্রিন কালারের নোট 500 টাকা দেখলে, তো মানিটাকে দেখেই যেন খুব সহজেই চিহ্নিত করা যেতে পারে যে এইটাই সেই টাকা বা এইটাই সেই মানি। ওকে, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে, সেই প্রপার্টিটাকেই বলা হচ্ছে রেকগনাইজেবল ভ্যালু, যে দূর থেকে দেখেই যেন আমি একটা নোটকে দেখেই বলে দিতে পারি এটা 2000 টাকার নোট, এই নোটটা 500 টাকার নোট, এই নোটটা 200 টাকার নোট। এটা আমরা দূর থেকে দেখেই যেন বলে দিতে পারি, রেকগনাইজ করতে পারি, চিনতে পারি। সেই কারণে এটাকে বলা হচ্ছে যে মানি শুড হ্যাভ আ রেকগনাইজেবল ভ্যালু, এবং এই রেকগনাইজ করার অথরিটি কে দেয়? গভর্নমেন্ট দেয়। নেক্সট ইজ দ্য টাইপস অফ মানি। টাইপস অফ মানিতে আমরা পড়ব লিগাল টেন্ডার ভার্সেস অপশনাল মানি, আমরা পড়ব কমোডিটি মানি ভার্সেস রিপ্রেজেন্টেটিভ মানি, কনভার্টেবল মানি ভার্সেস ইনকনভার্টেবল মানি। প্রথমে দেখব লিগাল টেন্ডার মানে কি? যে মানিটাকে লিগালি আমরা পেমেন্টের জন্য ইউজ করতে পারি সেটাকে বলা হয় লিগাল টেন্ডার মানি। লিগালি ইউজ করতে পারি মানে আমি লিগালি 10 টাকার নোট
ট্রানজ্যাকশন করার জন্য বা গুডস বা সার্ভিস কেনার জন্য ইউজ করতে পারি। তো 10 টাকার নোট একটা লিগাল টেন্ডার মানির এক্সাম্পল। 500 টাকার নোট আমি ট্রানজ্যাকশন করার জন্য বা গুডস অ্যান্ড সার্ভিস কেনার জন্য ইউজ করতে পারি। তো 500 টাকার নোট একটা লিগাল টেন্ডার মানি। লিগাল টেন্ডার মানির আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে লিমিটেড লিগাল টেন্ডার, একটা হচ্ছে আনলিমিটেড লিগাল টেন্ডার। ওকে, লিমিটেড লিগাল টেন্ডার মানে কি, এই টাকাটা বা এই মানিটা তুমি যে কোনো মানে লিমিট অবধি ইউজ করতে পারবে না, মানে আনলিমিটেড অ্যামাউন্টে ইউজ করতে পারবে না, একটা লিমিট অবধি ইউজ করতে পারবে। ইট রেফার্স টু মানি উইচ ক্যান বি অ্যাকসেপ্টেড আপ টু আ সার্টেন লিমিট, একটা লিমিট অবধি এটাকে ইউজ করতে পারবে, এবং ওই লিমিটের পরে ওই লিমিটটা ছাড়িয়ে গেলে একটা মানুষ যে তোমার থেকে টাকাটা নিচ্ছে সে আর নাও নিতে পারে, সে ওই মানিটাকে ওই লিমিটটা ছাড়িয়ে গেলে আর নাও নিতে পারে। ওকে, কীরকম এক্সাম্পল, ইন ইন্ডিয়া কয়েন্স আর লিমিটেড লিগাল টেন্ডার মানি, লিমিট অফ অ্যাকসেপ্টেন্স ইজ 1000 অনলি। আমি যদি 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন মিলিয়ে কাউকে 1000 টাকার টোটাল কয়েন দিয়ে দিই, 1000 টাকা খালি কীভাবে দিয়েছি, কয়েন 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 করে দিয়েছি। 1000 টাকা যেই ছাড়িয়ে যাবে, যে ব্যক্তি টাকাটা নিচ্ছে, ধরো আমি একটা জায়গা থেকে 5000 টাকার একটা জামা কিনেছি, সেই দোকানদারকে আমি 1000 টাকা অবধি কয়েন দিয়েছি, এবং 1000 টাকার পরেও আমি সেই ব্যক্তিকে কয়েনই দিতে চাইছি, আমি বলেছি আমি পুরো 5000 টাকাই কয়েন হিসেবে দেব। সে বলবে দেখুন, লিমিটেড লিগাল টেন্ডার মানি হচ্ছে কয়েন, কয়েন আপনি 1000 টাকা অবধি কয়েন দিতে পারেন, অর্থাৎ খালি কয়েন 2 টাকা, 2 টাকার হয়তো আমি 500টা কয়েন দিলাম 2 টাকার, তো 1000 টাকা হলো। এই 1000 টাকা মূল্যের কয়েন আপনি দিতেই পারেন, সে আপনি 2 টাকার 500টা কয়েন দিন, আর 1 টাকার 1000টা কয়েন দিন, বা 5 টাকার আপনি 200টা কয়েন দিন, আপনি কয়েন দিতেই পারেন 1000 টাকার মূল্যের, কিন্তু 1000 টাকার মূল্য যেই ছাড়িয়ে যাবে সেই ওই দোকানদার কয়েন আর নাও নিতে পারে। বাকি 4000 টাকা সেই দোকানদার কিসে চাইতে পারে, বাকি 4000 টাকা সেই দোকানদার ক্যাশে চাইবে। এবার সেটা দোকানদারের মুডের উপর ডিপেন্ড করে, দোকানদার যদি চায় যে সে 5000 টাকা কয়েনে নেবে, পুরো 5000 টাকাই কয়েনে নেবে, তাতে কোনো অসুবিধা নেই, দোকানদার নিতেই পারে, সে দোকানদার নিলে কিছু বলার নেই। কিন্তু দোকানদারের এই অথরিটি বা এই লিগ্যাল পাওয়ারটা আছে যে দোকানদার যদি না চায় 1000 টাকার উপরে যদি ক্যাশ, এই 1000 টাকার উপরে যদি কয়েন না নিতে চায়, তাহলে আমি মানে যে কিনতে গেছি সে কিছু বলতে পারবো না, তাকে 1000 টাকার পরে বাকি 4000 টাকা ক্যাশই দিতে হবে। যেহেতু এটা লিমিটেড, একটা লিমিটের পর এই কয়েনকে আর ইউজ করা যাচ্ছে না মানি হিসেবে, তাই এটাকে বলা হচ্ছে লিমিটেড লিগাল টেন্ডার মানি। আর আনলিমিটেড লিগাল টেন্ডার মানি কি, এটা আনলিমিটেড, এটার কোনো লিমিট নেই। যদি কোনো মানিকে আমরা যত খুশি ব্যবহার করতে পারি এবং কেউ রিফিউজ করতে পারবে না, সেটাকে বলা হচ্ছে আনলিমিটেড লিগাল টেন্ডার মানি। যেরকম ইন্ডিয়াতে হচ্ছে ক্যাশকে বা নোটকে তুমি যত খুশি ইউজ করো, যাকেই দিচ্ছ তাকে নিতেই হবে। মানে আমি যদি ধরো 5000 টাকার জিনিস কিনলাম, 5000 টাকার আমি পুরোটা তাকে ক্যাশ দিয়েছি, তাকে পুরোটা ক্যাশই নিতে হবে। সে কিন্তু বলতে পারবে না যে এত টাকার কয়েন দিন বা এই কয়েনগুলো আমাকে দিন, না, পুরো 5000 টাকা যদি আমি ক্যাশে দিই তাকে, সেকে ক্যাশই নিতে হবে, ক্যাশের কোনো লিমিট নেই। এটাকে বলা হচ্ছে আনলিমিটেড লিগাল টেন্ডার মানি। ওকে, তাহলে লিগাল টেন্ডার মানি বোঝা গেল। লিগাল টেন্ডার মানিকে বলা হয় ফিয়াট মানি, আর লিগাল টেন্ডার মানি দুটো টাইপও আমরা পড়ে ফেললাম। নেক্সট কি আছে, নেক্সট আছে অপশনাল মানি। তো অপশনাল মানিটা পড়া যাক এবার। অপশনাল মানিকে বলা হয় নন লিগাল টেন্ডার মানিও বলা হয়। অপশনাল মানিকে কি বলা হয়, নন লিগাল টেন্ডার মানিও বলা হয়ে থাকে, অপশনাল মানি। ওকে, এটাকে ফিডিউসিয়ারি মানিও বলা হয়। ফিডিউসিয়ারি মানে ট্রাস্ট, তাহলে এটাকে ট্রাস্ট মানিও বলা হয়। আমি যদি কাউকে চেক দিই, ধরো একটা দোকানদার যাকে আমি চিনি না এবং তার থেকে আমি একটা সোফা কিনছি, তাকে আমি কিন্তু চিনি না, তো তার থেকে আমি একটা 3 লাখ টাকার সোফা কিনছি, সেই দোকানদারকে আমি বলেছি যে আমি আপনাকে চেক দিয়ে পেমেন্ট করব, এবং চেকটা আমি তার দিকে বাড়িয়ে দিচ্ছি। সেই দোকানদার কিন্তু ওই চেকটা নিতে চাইবে না, কেন, সে আমাকে চেনে না, তো সে আমাকে নাও বিশ্বাস করতে পারে, রাইট। সে হয়তো ভাবতেই পারে চেকটা পরবর্তীতে বাউন্স করবে এবং সোফাটা নিয়ে আমি চলে গেলে সোফাটা ফেরত নিতে পারবে না, তো তার লস হয়ে যাবে, তো সে হয়তো ওই চেকটা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আবার ভাবো, অন্য একটা দোকানে আমি গেলাম, সেখানকার দোকানদার আমার বন্ধু, সে আমাকে চেনে, সে কিন্তু আমার থেকে ওই চেকটা নেবে, ওই চেকটা নেবে এবং সোফা আমাকে দেবে। তো একটা চেক বা এই টাইপের মানি যেটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, ট্রাস্টের উপর দাঁড়িয়ে আছে, যে একটা মানুষ অন্য মানুষকে বিশ্বাস করছে কি করছে না, তার উপর ডিপেন্ড করছে যে মানিটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, তার উপর ডিপেন্ড করছে অ্যাকসেপ্ট করবে কি করবে না। ওকে, সেই মানিকে আমরা বলছি নন লিগাল টেন্ডার মানি বা ফিডিউসিয়ারি মানি। ওকে, ইট ইজ দ্যাট ফর্ম অফ মানি উইচ ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড,
বাট লিগালি পারসন ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। জেনারেলি এই মানিটা অ্যাকসেপ্ট করা হয়, চেক জেনারেলি সবাই নিয়ে নেয়, বিশ্বাসের উপর দাঁড়িয়ে নিয়ে নেয়, কিন্তু কেউ কিন্তু লিগালি বাউন্ড না চেক অ্যাকসেপ্ট করতে। অর্থাৎ কেউ যদি চেক অ্যাকসেপ্ট না করে আমি কিন্তু তার এগেনস্টে কেস করতে পারবো না। কোনো দোকানদার চেক অ্যাকসেপ্ট না করলে তুমি কিন্তু তার এগেনস্টে কেস করতে পারবে না, লিগালি কিন্তু আমরা বাউন্ড না, লিগালি কিন্তু দোকানদার বাউন্ড না চেক অ্যাকসেপ্ট করতে। ওকে, তো আগের কেসে যখন আমরা লিগাল টেন্ডার মানির গল্প পড়ছিলাম, লিগাল টেন্ডার মানিতে কিন্তু দোকানদার বা যে নিচ্ছে সে কিন্তু বাউন্ড, তাকে কিন্তু নিতেই হবে টাকাটা, ক্যাশ বা কয়েনের ফর্মে কিন্তু টাকাটা নিতেই হবে। সে কিন্তু বলতে পারবে না যে আমি এই টাকাটা অ্যাকসেপ্ট করি না। ভারতের গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে টাকাটাকে মানি হিসেবে বলতে চাইছে, সেই মানিটাকে আমি অ্যাকসেপ্ট করি না, এটা কিন্তু সেই ব্যক্তি বলতে পারবে না। বললে তার এগেনস্টে কিন্তু লিগাল অ্যাকশান নেওয়া যেতে পারে। কিন্তু এই নন লিগাল টেন্ডার মানি বা অপশনাল মানি যেটা, এটার এগেনস্টে কিন্তু কোনো লিগাল অ্যাকশান নেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি এটা অ্যাকসেপ্ট না করে, চেক যদি কোনো দোকানদার অ্যাকসেপ্ট না করে, আমি কিন্তু কোনো লিগাল অ্যাকশান নিতে পারবো না। এক্সাম্পল হিসেবে ব্যাঙ্ক ড্রাফট, বিলস অফ এক্সচেঞ্জও আছে, যেগুলো যদি কোনো দোকানদার অ্যাকসেপ্ট না করে কোনো লিগাল অ্যাকশান নেওয়া যায় না। এবং এই মানিটা অপশনাল মানি বা ফিডুসিয়ারি মানি বা নন লিগাল টেন্ডার মানি যে নামেই তুমি ডাকো, এই মানিটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা ট্রাস্টের উপর ডিপেন্ড করে, যে নিচ্ছে তার বিশ্বাসের উপর ডিপেন্ড করে। ওকে, যে নিচ্ছে তার বিশ্বাসের উপর না, মানে ধরো আমি দিচ্ছি আর যে নিচ্ছে সে যদি আমাকে বিশ্বাস করে তবেই নেবে, তো ট্রাস্টের উপর ডিপেন্ড করে। নেক্সট আমরা পড়বো কমোডিটি মানি। কমোডিটি মানি মানে কি, গোল্ড বা সিলভার বা প্রেশিয়াস মেটালকে মানি হিসেবে ব্যবহার করা হলে সেটাকে বলা হয় কমোডিটি মানি। এবং এই কমোডিটি মানির ক্ষেত্রে তার মানি ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ফেস ভ্যালু। মানি ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ফেস ভ্যালু। ওকে, ফেস ভ্যালু বা মানি ভ্যালু আর কমোডিটি ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এই ব্যাপারটা একটুখানি বলে দিই, তারপর এটা খুব সহজে হয়ে যাবে। ধরো একটা গোল্ড কয়েন বা একটা গোল্ড কয়েন, সেই গোল্ড কয়েন বানাতে হয়তো গোল্ড লেগেছে 2000 টাকার, টাকা, এবং সেই কয়েনটার উপরে লেখা আছে 10 টাকা। সেই গোল্ডের কয়েনটার উপর লেখা আছে 10 টাকা। এই যে টাকাটা কয়েনটার উপর লেখা আছে, এই গোল্ড কয়েনটার উপর যে টাকাটা লেখা আছে, এটাকে আমরা বলে থাকি ফেস ভ্যালু বা মানি ভ্যালু, যেটা হচ্ছে 10 টাকা। এবং এই কয়েনটা বানাতে যে মূল্য লেগেছে বা যে মূল্যের গোল্ড লেগেছে, সেই মূল্যটাকে বলা হয় কমোডিটি ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা হচ্ছে 2000। এবার দুটো সিনারিও হতে পারে। একটা হতে পারে যে ওই কয়েনটা বানাতে যত টাকা লেগেছে ওই কয়েনটার উপরে তত মূল্যই লেখা আছে। কয়েনটা বানাতে হয়তো 2000 টাকা লেগেছে এবং ওই কয়েনটার উপরে 2000 টাকাই লেখা আছে। এক্ষেত্রে ফেস ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু সমান হয়ে গেল। ফেস ভ্যালু মানে কি, ওটার উপরে কি লেখা আছে। ইন্ট্রিনসিক ভ্যালু মানে কি, ওটার আসল মূল্য বা ওটা বানাতে কত টাকা লেগেছে। দুটো সমান হয়ে গেল। যেহেতু দুটো সমান হয়ে গেল, এই ধরনের মানিকে আমরা বলবো কমোডিটি মানি। এই ধরনের মানিকে কি বলবো, কমোডিটি মানি। আর রিপ্রেজেন্টেটিভ মানি মানে কি, রিপ্রেজেন্টেটিভ মানি মানে হচ্ছে ধরো জিনিসটা বানাতে লেগেছে 50 টাকা, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 50 এবং জিনিসটার উপরে লেখা আছে 100, ফেস ভ্যালু হচ্ছে 100। তাহলে কোনটা বেশি, ফেস ভ্যালু বেশি, ইন্ট্রিনসিক ভ্যালু কম। এবং এই ধরনের মানিকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ মানি। কি বলা হয়, রিপ্রেজেন্টেটিভ মানি। সেটা এখানে দেওয়া আছে, দেখো, রিপ্রেজেন্টেটিভ মানি রেফার্স টু দ্য পেপার মানি হুজ ইন্ট্রিনসিক ভ্যালু ইজ মাচ লোয়ার দেন দ্য ফেস ভ্যালু। মানে ফেস ভ্যালু বেশি, ইন্ট্রিনসিক ভ্যালু বা কমোডিটি ভ্যালু কম। ঠিক আছে, মানি ভ্যালু বা ফেস ভ্যালু বেশি, কমোডিটি ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু কম। যেটা তোমরা রিয়েল লাইফে দেখতে পাবে যে আমরা যে 50 টাকার নোটটা বা 100 টাকার নোটটা ইউজ করি, সেটা বানাতে হয়তো 3 টাকা বা 4 টাকা লাগে এবং গভর্নমেন্ট সেটার উপরে কত লিখে রাখে, 50 লিখে রাখে। যে 50 টাকার নোটটা আমরা ইউজ করছি, সেই নোটটা বানাতে 3 টাকা খরচ হয়েছে, তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু বা কমোডিটি ভ্যালু হচ্ছে 3, আর ফেস ভ্যালু লেখা আছে কত নোটটার উপরে, 50। তাহলে ফেস ভ্যালু 50, ইন্ট্রিনসিক ভ্যালু 3, ফেস ভ্যালু বেশি। তাহলে এই 50 টাকার নোট বা যত নোট বা কয়েন আমরা ইউজ করি সেগুলো সব কিন্তু রিপ্রেজেন্টেটিভ মানি, মানি। ওকে, রিপ্রেজেন্টেটিভ মানি দুটো টাইপের হতে পারে, কনভার্টেবল পেপার মানি আর ইনকনভার্টেবল পেপার মানি। কনভার্টেবল পেপার মানি মানে কি, যে মানিগুলোকে গোল্ড আর সিলভারে কনভার্ট করা যেতে পারে। অর্থাৎ ওই মানিটা, এটার একটা গল্প আছে যে ধরো আমার কাছে গোল্ড আছে, তো এটা আগেকার দিনে হতো যে আমি কি করব, আমি ওই গোল্ডটা নিয়ে গোল্ড স্মিথের কাছে যাব। গোল্ড স্মিথ মানে যারা গোল্ড জমা রাখে, তাদের কাছে যাব, গিয়ে ওই গোল্ডটা দেবো এবং তারা আমাকে একটা পেপার দেবে, একটা কাগজ দেবে,
ওই কাগজের উপর ওই গোল্ডের যে মূল্য সেই সমান মূল্যটা লেখা থাকবে এবং তার সাথে একটা ওই গোল্ডস্মিথের ছাপ দেওয়া থাকবে। এবার এই কাগজটা নিয়ে আমি যাবতীয় ট্রানজ্যাকশান করতে পারবো, কেনাকাটা করতে পারবো। এবং পরবর্তী কোনো সময় যদি আমার ইচ্ছে হয় যে এই কাগজটা আমি কোনোভাবে, মানে ধরো এই কাগজটা নিয়ে আমি কিছু কেনাকাটা করলাম এবং কাগজটা আমার থেকে অন্য কারোর কাছে পৌঁছালো, অন্য কারোর কাছ থেকে অন্য কারোর কাছে পৌঁছালো এবং সে এই কাগজটা পেলো। সে যদি ওই গোল্ডস্মিথের কাছে যায়, গিয়ে বলে যে এই কাগজটা আমার কাছে আছে এবং এতে লেখা আছে যে এতটা গোল্ড আপনার কাছে এই কাগজের বদলি হিসেবে জমা রাখা আছে। ওই কাগজটা যদি সে গিয়ে ওই গোল্ডস্মিথকে দেয়, গোল্ডস্মিথ কিন্তু ওই গোল্ডটা তাকে দিয়ে দিতে বাধ্য। গোল্ডস্মিথ কিন্তু ওই ব্যক্তিকে ওই গোল্ডটা দিয়ে দেবে। তো এখানে ওই পেপার মানি, যেটাকে পেপার মানি হিসেবে ইউজ করা হচ্ছে, অর্থাৎ এটাকে কিন্তু প্রয়োজনে বা ইচ্ছে হলে কেউ গোল্ড বা সিলভারে পরিণত করে নিতে পারে বা পরিবর্তন করে নিতে পারে। কারণ এই পেপার মানিটা এসেছে এই গোল্ড আর সিলভারকে জমা রেখে, গোল্ড আর সিলভারকে রিজার্ভ রেখে। ওকে, কিন্তু এগুলো আগেকার দিনেই হতো। এখন বর্তমান সময়ে কিন্তু এই কনভার্টেবল পেপার মানি এক্সিস্ট করে না, এগুলো কিন্তু এখনকার দিনে আর দেখা যায় না। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনকনভার্টেবল পেপার মানি, অর্থাৎ এটাকে তুমি কোনোভাবে ওরকম গোল্ড আর সিলভারে পরিণত করতে পারবে না। অর্থাৎ আজকে যদি আমি 500 টাকা নিয়ে গিয়ে কোনো গোল্ড স্মিথের কাছে গিয়ে বলি যে এই 500 টাকার বদলে যে গোল্ডটা জমা রাখা আছে সেটা আমাকে দাও, ও বলবে এই 500 টাকার বদলে কোনো গোল্ডই জমা রাখা নেই, এই 500 টাকাটা গভর্নমেন্ট তোমাকে, মানে গভর্নমেন্ট এই 500 টাকাটা কে মানি হিসেবে অ্যানাউন্স করেছে, কিন্তু এর বদলি হিসেবে কোনো গোল্ড জমা রাখা নেই বা কেউ রাখেনি। ওকে, তো এই টাইপের মানিকে বলা হয় ইনকনভার্টেবল পেপার মানি, যেটাকে গোল্ড বা সিলভারে পরিণত করা যায় না, যেটা আজকের দিনে চলে, যেটা এখনকার দিনে আমরা যে টাকাটা ব্যবহার করি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, সেটাই ইনকনভার্টেবল পেপার মানি। এটাকে আমরা প্রয়োজনে কোনো গোল্ড বা সিলভারে পরিণত করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না। এটা দিয়ে আমরা গোল্ড সিলভার কিনতে পারি, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু এটার ব্যাকিংয়ে কোনো গোল্ড বা সিলভার জমা রাখা হয়েছে এবং ওই নোটটা নিয়ে গিয়েই আমি সেই গোল্ড বা সিলভারটা নিয়ে নিতে পারবো, তুলে নিতে পারবো, এরকম কোনো ব্যাপার সম্ভব না। ঠিক আছে, ইন্ডিয়ার কারেন্সিতে যা যা নোট আছে সেগুলো সব ইনকনভার্টেবল পেপার মানি। ব্যাঙ্ক নোট, এটা আগেকার দিনে ব্যাঙ্ক নোট, কিন্তু এটা অনেক পুরোনো দিনের একটা কনসেপ্ট যে গোল্ড স্মিথ যারা থাকতো তারা একটা ডকুমেন্ট বা একটা পেপারে লিখে দিত যে এত টাকা তারা পে করছে এবং টু দ্য বিয়ারার অন ডিম্যান্ড ইজ কল্ড ব্যাঙ্ক নোট। ওকে, তো ওই যে ডকুমেন্টের কথা আমি তোমাকে একটু আগেই বললাম, এই ডকুমেন্টটাকেই ব্যাঙ্ক নোট বলা হচ্ছে। এই যে পেপার মানি এখানে এই গোল্ডস্মিথটা এই ব্যক্তিকে দিয়ে দেবে, সোনাটা জমা নিয়ে গোল্ডস্মিথকে, এই সোনাটা গোল্ডস্মিথ জমা নেবে, নিয়ে যে পেপার মানিটা ফেরত দেবে, যে পেপার মানিটা ওই ব্যক্তিকে দেবে, সেই পেপার মানিটাকেই বলা হচ্ছে ব্যাঙ্ক নোট। এটা একটা ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের উপর কী লেখা থাকতো যে প্রমিসিং টু পে আ সাম অফ স্পিসেস গোল্ড অ্যান্ড সিলভার টু দ্য বিয়ারার অন ডিম্যান্ড। ওকে, এটা লেখা থাকতো। ওকে, সো এখানে আর একটা ছোট্ট কনসেপ্ট বাকি আছে, 100% রিজার্ভ ব্যাঙ্কিং আর ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং। ধরো গভর্নমেন্ট 500 কোটি টাকার নোট ছাপিয়েছে, 500 কোটি টাকার নোট ছাপিয়েছে এবং ওই 500 কোটি গভর্নমেন্টের রিজার্ভে 500 কোটি টাকার সোনা বা গোল্ড হতে পারে, ডায়মন্ড হতে পারে, অন্যান্য প্রিসিয়াস জুয়েল হতে পারে। মোট কথা হচ্ছে গভর্নমেন্টের রিজার্ভে 500 কোটি টাকার প্রিসিয়াস জুয়েলস, সেটা গোল্ড সিলভারের ফর্মে থাকতে পারে বা ডায়মন্ডের ফর্মে থাকতে পারে, এটা গভর্নমেন্টের রিজার্ভে আছে। গভর্নমেন্টের রিজার্ভে অলরেডি 500 কোটি টাকার সোনা বা 500 কোটি টাকা ডায়মন্ড বা ডায়মন্ড, সোনা অ্যান্ড অন্য সমস্ত জুয়েল মিলিয়ে 500 কোটি টাকার মূল্যের জিনিস রয়েছে এবং গভর্নমেন্ট 500 কোটি টাকার নোটই ছাপিয়েছে। তাহলে গভর্নমেন্ট যত টাকার রিজার্ভ গভর্নমেন্টের কাছে আছে বা যতটা মূল্যের রিজার্ভ গভর্নমেন্টের কাছে আছে ততটা মূল্যের নোটই গভর্নমেন্ট ছাপিয়েছে। এই রকম যদি করে থাকে গভর্নমেন্ট, সেটাকে বলা হয় 100% রিজার্ভ ব্যাঙ্কিং বা এটাকে বলা হয় ফুল রিজার্ভ ব্যাঙ্কিং। It is a banking system in which banks are required to hold 100% of their customers' demand deposit. এটা এখন এই লাইনটা তোমাদের না পড়লেও হবে, তোমরা জাস্ট ফুল রিজার্ভ সিস্টেম মানে এইটুকুই বোঝো যে if the government prints notes equivalent to the worth of their reserve, if the government prints notes equivalent to the worth of their reserve, then that is 100% রিজার্ভ ব্যাঙ্কিং। গভর্নমেন্ট যদি তার নোটস যতটা রিজার্ভ তার কাছে আছে সেই সমপরিমাণ নোটই গভর্নমেন্ট ছাপায়, সেটাকে বলা হয় 100% রিজার্ভ ব্যাঙ্কিং। আর গভর্নমেন্টের কাছে ধরো আছে হয়তো 500 কোটি টাকার সম্পত্তি বা 500 কোটি টাকার লোন, এই 500 কোটি টাকার গোল্ড বা সিলভার জুয়েলারিজ, আর গভর্নমেন্ট হয়তো নোট ছাপিয়েছে মাত্র 100 কোটি টাকার, বা হতে পারে না, এটা ভুল বললাম, গভর্নমেন্ট হয়তো নোট ছাপিয়েছে 3000 কোটি টাকার।
তাহলে এই যে নোট গভর্নমেন্ট ছাপিয়েছে তার একটা ফ্র্যাকশান, একটা ছোট্ট অংশ গভর্নমেন্টের কাছে রিজার্ভ হিসেবে আছে। 3,000 কোটি টাকা গভর্নমেন্ট নোট ছাপিয়েছে, কিন্তু 500 কোটি টাকার রিজার্ভ হিসেবে তার কাছে আছে, 500 কোটি টাকার গোল্ড সিলভার জুয়েলারি তার কাছে রিজার্ভ হিসেবে আছে। যে পরিমাণ নোট গভর্নমেন্ট ছাপিয়েছে তার একটা ছোট্ট অংশ গভর্নমেন্টের কাছে, ছোট্ট একটা ফ্র্যাকশন গভর্নমেন্টের কাছে রিজার্ভ হিসেবে আছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এখান থেকে এটা পড়ার দরকার নেই, তোমরা, আমি এটা ডেফিনেশন বলে দিচ্ছি। if the government only has a small fraction of the amount of money printed, then that is frictional reserve system. আচ্ছা, এখানে 100% রিজার্ভ ব্যাংকিং বলা হচ্ছে না, ব্যাংকিং। দেখো, এই যে ডেফিনেশনটা দেওয়া আছে সেই ডেফিনেশনটা সঠিক, কিন্তু সেটা ব্যাংকিংয়ের রেসপেক্টে। আমি তোমাদেরকে এখন যে টপিকটা পড়ালাম সেটা 100% রিজার্ভ সিস্টেম পড়ালাম আর ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম পড়ালাম। যদি ব্যাংকিংয়ের রেসপেক্টে হয় তাহলে এই টপিকটা ঠিক, কিন্তু আমি যেটা পড়ালাম সেটা সিস্টেমের রেসপেক্টে পড়ালাম, এবং এখন এই মুহূর্তে সিস্টেমের রেসপেক্টেই তোমরা জিনিসটা পড়ো, কারণ সেটাই দরকার। তো 100% রিজার্ভ সিস্টেমে দ্য ব্যাংক না, 100% রিজার্ভ সিস্টেমে দ্য গভর্নমেন্ট হ্যাজ 100% অর দি এন্টায়ার মানি প্রিন্টেড। আমি একটু লিখে দিই ছোট করে। 100% রিজার্ভ সিস্টেমে the government has 100% reserve of the money printed। যতটা মানি প্রিন্ট করা হয়েছে তার 100%ই গভর্নমেন্টের কাছে রিজার্ভ হিসেবে আছে, সেই রিজার্ভটা গোল্ড, সিলভার বা প্রিশিয়াস মেটালের ফর্মে আছে। আর এই ফ্র্যাকশনাল সিস্টেম রিজার্ভ সিস্টেমে কি হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ a fraction as reserve, a fraction of reserve of the money printed। গভর্নমেন্টের কাছে যে মানিটা প্রিন্ট করা হয়েছে তার একটা ফ্র্যাকশন রিজার্ভ হিসেবে আছে। গভর্নমেন্ট হ্যাজ আ ফ্র্যাকশন অফ রিজার্ভ of the money printed. Okay, so this is the ending of the chapter. In the next class we will be discussing the concept of money multiplier. Thank you.